উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন মিহি সিজন 2। লিখেছেন রূপন্তী সরকার, কণ্ঠে আমি তাসনবা। পর্ব 15। ইউমানের হাত থেকে রক্ত ঝরেছে অনবরত, যন্ত্রণা হচ্ছে খুব। অথচ এই যন্ত্রণার মাঝেও ওর হুট করে হাসি পেয়ে গেল। ও নিচে কাটা হাতটার দিকে তাকিয়ে মনে মনে বলল, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। একটু খাবারের জন্য হাতে সত্যি সত্যি আস্ত একটা ছুরি গেঁথে দিল। ভাগ্যিস ছুরিটা আরেকটু ডান দিক দিয়ে এগিয়ে এসে সোজা বুকে গেঁথে দেয়নি, না হলে তো আজকেই পটল তুলতে হতো। ইউভানার ওই ঘরে এক মুহূর্তও দাঁড়ালো না। ও নিজের হাতটা চেপে ধরে নিচে চলে গেল। নিচে ড্রয়িং রুমে তখন হৃদ আর মেয়ে একসাথে বসেছিল। তিথি আজকে বাড়িতে নেই, ও দুদিনের জন্য নিজের বাপের বাড়ি বেড়াতে গেছে। ইউভান সিঁড়ির দিক দিয়ে নেমে এসে সোজা হৃদের পাশে খালি সোফাটাই বসতেই হৃদের চোখ গেল ওর হাতের দিকে। কাটা হাত এদিক ওদিকে অনবরত রক্ত পড়তে দেখে হৃদ উতলা হয়ে উঠে দাঁড়িয়ে বলল, এ কি, রক্ত পড়ছে কেন তোমার হাতের থেকে? কিভাবে এলো এতটা কেটে গেল? মিহিও ইউভানের হাতের অবস্থা দেখে অস্থির হয়ে উঠল। ও বলল, ইস, অনেকটা কেটে গেছে তো। তুমি একটু বসো বাবু, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে মিহি ফার্স্ট এইড বক্সটা আনার জন্য দৌড়ে ভেতরে গেল। ইউভান হৃদের এত চটপটানি দেখে নিজের ঠোঁটে কোণে একটা মুচকি হাসি ফুটিয়ে তুলল। ও শান্ত গলায় বলল, আঙ্কেল এত উতলা হবেন না প্লিজ। এমনি একটু অসাবধানতার কারণে হাতটা কেটে গিয়েছে, তেমন কিছুই না। হৃদ কড়া গলায় একটু বকুনি দেওয়ার সুরে বলল, একটু সচেতন থাকতে হয় না নিজের ওপরে? এমন ছন্নছাড়ের মতো কেউ কাজ করে না। দেখো তো কত রক্ত বের হচ্ছে হাত দিয়ে। ইউভান হৃদের ধমক শুনে মুচকি হাসলো। এরপরই মিহি ফার্স্ট এইড বক্সটা নিয়ে ছুটে এলো। ও যত্ন নিয়ে তুলে আর ডেটল দিয়ে ইউভানের হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিল। ইউভানের নিজের মা অনেক ছোটবেলায় মারা গিয়েছে। মায়ের আদর ও ওভাবে কোনোদিন পায়নি। কিন্তু ও যখনই মিহির কাছে আসে, মিহির এই যত্নে আর হাতের ছোঁয়ায় ওর সবসময় মনে হয় ও যেন নিজের মায়ের কোলের কাছেই বসে আছে। ও মিহিকে অনেক ভালোবাসে। নিজের মা নেই তো কি হয়েছে, মিহির মা তো আছে। হাত পাতা শেষ হতেই ইউভান মিহির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আন্টি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন প্লিজ। মিহির বুকটা ফেটে গেল, খুব কান্না পেল। ওর রিসের কথা মনে পড়েছে। তাও মিহি মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তুলে ইউভানের আরেকটু কাছে এগিয়ে এলো। ও নিজের হাতটা ইউভানের মাথায় রেখে আস্তে আস্তে বিলি কেটে দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। ইউভানের চোখ দুটো শান্তিতে বুঝে এলো। ঠিক তখনই সোফায় হেলান দিয়ে হৃদ ইউভানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলো, ওই তো কল করেছিল দুপুরে। তোমার নাকি বিয়ে করতে অনেক আপত্তি, মেয়ে পছন্দ করার কথা বললেই নাকি বাড়ি ছেড়ে পাঠানোর হুমকি দাও? বাবার এই নালিশের কথা শুনে ইউভান চোখ খুলে আবারও একটু মুচকি হাসলো। ও কোনো জবাব দেওয়ার আগে হৃদ হুট করে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ারে সোজা হয়ে বসল। ও মিহির দিকে এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আমিও ঠিক করেছি, আমার ইয়াস বা মায়ের এবার একটা বিয়ে দেব। হৃদ মুখ থেকে বের হওয়া একটা লাইন শোনা মাত্রই ইউভানের মুখের হাসিটা এক পলকে বাতাসে মিলিয়ে গেল। ওর পুরো শরীরটা যেন এক সেকেন্ডে বরফের মতো জমে শক্ত হয়ে গেল। বিয়ে দেবে মানে? ইয়াসবাকে কার সাথে বিয়ে দেবে? আর কেনই বা হুট করে ওর আবার নতুন করে বিয়ে দেওয়ার কথা উঠেছে? ও নিজের ভেতরে এই তীব্র ছটপটানি আর বুকের ভেতরের ধাক্কাটা মনোমতো চেপে রাখার চেষ্টা করল। ইউভান নিজের গলার স্বরটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে একটু আমতা আমতা করে হৃদকে জিজ্ঞেস করল, কিন্তু কেন আঙ্কেল? সুইটহার্ট, আই মিন ইয়াসবা তো এই বাড়িটি আপনাদের কাছে ভালো আছে। ওকে আবার নতুন করে বিয়ে দেওয়ার কি প্রয়োজন? হৃদ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর বয়সটা অনেক কম। এখানে সারাটা জীবন পড়ে আছে ওর। রিস হয়তো আর ফিরবে না। আর আমি আমার চোখের সামনে আমার মেয়ের কষ্ট দেখতে পারবো না। ওকে আমি বিয়ে দেব। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ইয়াসবা। ওর কোলে ইয়ান। ইয়াসবা ইউভানের দিকে আর এক পলকও না তাকিয়ে সে সোফায় বসা হৃদ আর মিহির দিকে এগোলো। ও কোল থেকে নামতে চাইছিল। ইয়ান নিজের হাত পা ছোট্ট নেড়ে আধে আধে গলায় হৃদকে দেখে আবদার করে বলল, গাই আচ্ছা। হৃদ নিজের চেয়ার ছেড়ে ইয়ানকে দেখে। হৃদ ওর গোলুমোলু গালে নিজের মুখটা ঠেকিয়ে আদর করে বলল, কিসের গাড়ি? কি বলছো তুমি শুনি বস? ইয়ান নিজের দাঁতহীন মুখ খিলখিল করে হেসে উঠল। মিহি ওদের এই মিষ্টি আদর দেখে আর থাকতে পারল না। ও এগিয়ে এসে হৃদের কোল থেকে ইয়ানকে নিজের কোলে নিয়ে নিল। হৃদ এবার সোফায় এক পাশটা দেখিয়ে ইয়াসপাকে বলল, বসো বসো, এখানে এসে বসো। ইয়াসপা কোনো কথা না বাড়িয়ে সোফায় হৃদের ঠিক পাশে গিয়ে বসলো। ওর মুখটা তখনও বেশ থমথমে আর গম্ভীর। হৃদ ওর বসার ভঙ্গি দেখে একটু গলা ছেড়ে বলল, আসলে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল আমাদের। ইয়াসপা গম্ভীর গলায় বলল, ও আচ্ছা। হৃদ ওর ওই উদাসীনতা দেখে ফের বলল, জিজ্ঞেস করবে না কি নিয়ে কথা হচ্ছিল?
ইয়াসপা এবারও চুপ করে রইল। রিতার কোনো ভূমিকা না করে সরাসরি মূল কথায় চলে এলো। ও ইয়াসপার চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি তোমার বিয়ে দিতে চাই অ্যাটম বম। বিয়ের শব্দটা কান পর্যন্ত পৌঁছানো মাত্রই ইয়াসপা 1 সেকেন্ডে হৃদের দিকে ঘুরে তাকালো। ওর চোখ দুটো রাগে আর অপমানে জ্বলে উঠল। ও কাটকাট গলায় সোজা মুখের উপরে জবাব দিল, কোনোদিন সম্ভব নয়। হৃদুকে শান্ত করার জন্য ওর মাথায় একটা হাত রেখে বলল, কেন সম্ভব না বলো? সারাটা জীবন এভাবে একা একা কাটানো যায় না মা। তোমাকে বোঝার মতো একজনকে দরকার আছে এখন। ইয়াসপার ভেতরে জেদটা এবার চালা দিয়ে উঠল। ও নিজের বসার জায়গা থেকে সামান্য সোজা হয়ে কড়া গলায় বলল, কোনো দরকার নেই। ইয়াসপা নিজেই নিজেকে বোঝার জন্য এনাফ। আমার সাথে এরপর থেকে এমন ফালতু বিষয়ে কথা না বললেই খুশি হব বাবা। হৃদ হাল ছাড়ল না। ও আবারও ইয়াসপাকে বোঝানোর সুরে বলল, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো মা। ইয়াসপার মাথায় এবার রক্ত চড়ে গেল। ওর 1 সেকেন্ডের ড্রয়িং রুমে বসে এই জ্ঞান দেওয়ার কথা শুনতে চাইল না। ও সোফা সেরে উঠে দাঁড়িয়ে তেড়ে গিয়ে মিহির কোল থেকে এক ঝটকায় ইহানকে নিজের বুকে টেনে নিল। এরপর আর কারো কোনো কথায় তোয়াক্কা না করে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে নিচের ঘরে চলে গেল। ইয়াসপার এই ঝড়ের বেগে উপরে চলে যাওয়ার দিকে তাকিয়ে হৃদের ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। ওদিকে সোফায় বসে থাকা ডক্টর রোহান ইউভান্ত এই পুরো কাণ্ড থেকে একদম থম মেরে বসে আছে। ওর মুখটা হা পর্যন্ত বন্ধ হচ্ছিল না। মিহু পুরোটা সময় একদম চুপচাপ ছিল। ও একটা কথাও বলেনি। ঠিক তখনই ড্রয়িং রুমের থমথমে নীরবতা ভেঙে ইউভানের পকেটে থাকা ফোনটা হঠাৎ বেঁচে উঠল। স্ক্রিনে একটা চেনা নাম্বার ভেসে উঠতেই ও ঝটপট সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। কলটা রিসিভ করে ও কারো দিকে না তাকিয়ে সোজা হনহন করে বাড়ির বাহিরে বাগানের দিকে চলে গেল। ইউভান ড্রয়িং রুম ছেড়ে বের হতেই মেহি হৃদের দিকে ঘুরে বসলো। ও আমতা আমতা করে হৃদকে বলল, তুই কি পাগল হয়ে গেছ? হৃদ সোফায় হেলাম দিয়ে বসলো। ওর চোখের চাহনিটা আরও গভীর হয়ে উঠল। ও মিহির কোমরটা এক হাতে দিয়ে আলতো করে জড়িয়ে ধরে ফিসফিসে বলল, কান টানলে মাথা আসে। কথাটা কখনো শুনেছ তো পাখি? মিহি হৃদের কথা শুনে নিজের কপালটা সামান্য কুঁচকে ফেলল। ও হৃদের বুকের উপরে একটা হাত রেখে কাতর গলায় বলল, কিন্তু এটা একটু বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না? যদি আমাদের প্ল্যানটা কাজ না করে, যদি ও না আসে? হৃদ মিহির কপালে একটা হালকা করে ভালোবাসার চুমো এঁকে দিল। ওর পাকা দাড়িগুলো মিহির গালে ঘেঁষে দিয়ে ভারী গলায় বলল, সে আসবে, তাকে আসতেই হবে। আর বাক্যে গুহা থেকে বের করতে হলে মাংসের লোভ দেখাতেই হবে। এইদিকে ওপরের তলায় ইয়াসপা ঘরে এসে হাঁপাতে হাঁপাতে ইয়ানকে নিয়ে বিছানার ওপরে ধপ করে বসে পড়ল। ওর ভেতরে এতদিনে চেপে রাখা সবটুকু বাদ যেন এক মুহূর্তেই সব এসে ভেঙে গেল। ও ইয়ানকে নিজের বুকের সাথে একদম শক্ত করে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে লাগলো। মায়ের এই আচমকা কান্না দেখে পুচকে ইয়ান ভয় পেয়ে গেল। ওর ছটপটানি 1 সেকেন্ডে উদা হয়ে গেল। ও একদম চুপ করে নিজে বড় বড় চোখ দুটো পিটপিট করে ইয়াসপার মুখের দিকে তাকিয়ে রইল। ইয়াসপা ইয়ানের ওই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে ওর গায়ে নিচের ভেজা মুখটা ঘষতে ঘষতে পুপিয়ে পুপিয়ে বলতে লাগলো, বাবা তুমি তোমার মাকে কখনো ছেড়ে যেও না। তোমার মায়ের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। তোমার মা জীবনে অনেক কষ্ট পেয়েছে। সে একজন জনমদুখী মানুষ। তোমার মায়ের কপাল ছোট থেকেই পোড়া। সে তার মাকে হারিয়েছে, বাবাকে নিজের চোখের সামনে ছটফট করে মারা যেতে দেখেছে। আরেক মায়ের কাছে দিনরাত অত্যাচার সহ্য করেছে। বিয়ের পর স্বামীর কাছেও আঘাত পেয়েছে। আমি আর নিতে পারছি না বাবা, অনেক কষ্ট সহ্য করেছি। আমি আর সহ্য করার ক্ষমতা নেই আমার। ইয়াসপা বিছানায় বসে পাগলের মতো এক নাগারে কেঁদেই চলছে। ওর মনে হতে লাগলো ওর কপালে দুঃখ সুখ বলতে কিছুই কোনো কালেই ছিল না, আর হয়তো কোনোদিনও আসবেও না। মাকে ওভাবে কাঁদতে দেখে ছোট্ট ইয়ানের চোখ দুটো ছলছল করে উঠল। ওর মায়ের গলা জড়িয়ে ধরে ওখানে কাঁদতে শুরু করে দিল। ইয়াসপা কিছুক্ষণ টের পেল ওর বুকের ভেতরে কেমন যেন জোট পাকিয়ে আসছে। নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। ওর 1 সেকেন্ডও দেরি না করে কোল থেকে ইয়ানকে বিছানায় নামালো। দরপর করে উঠে গিয়ে টয়লেট টেনে ওখান থেকে নিচে ইনহেলারটা বের করলো। একটু বেশি কাঁদলেই বা মানসিক চাপ পড়লেই ওর এমন ভয়ানক শ্বাসকষ্ট উঠে যায়। ও পরপর 2বার ইনহেলারটা মুখে চেপে লম্বা করে শ্বাস নিল। ইনহেলার নেওয়ার পর নিঃশ্বাসের গতিটা একটু স্বাভাবিক হয়ে এলো। ও বিছানায় এসে ইয়ানকে আবারও নিচের বুকে চেনে নিল। তারপর তাকে দুধ খাইয়ে আস্তে আস্তে পিঠ চাপড়ে ঘুম পাড়িয়ে দিল। ঔষধ আর কান্নার ক্লান্তিতে ইয়ান কিছুক্ষণের মধ্যেই পরম শান্তিতে চোখ বুঝল। ইয়ান ঘুমিয়ে যাওয়ার পর ইয়াসপা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ওর মনটা তখন হাহাকারে ভরে গিয়েছে। ও এগিয়ে গেল ঘরের দেওয়ালের দিকে, যেখানে একটা ধুলোমাখা বড় গিটার ঝুলছে। এটা আর কারো নয়, ঋষভের গিটার। ঋষভ চলে যাওয়ার পর থেকে যখনই ইয়াসবার মন খারাপ হয় তখনই ও এই গিটারটা পেরে এনে নিজের মতো করে বাজায়।
অবশ্যই গিটার বাজানো থেকে রিত থেকেই শিখিয়েছে। ইয়াসপা গিটারটা দেওয়াল থেকে নামিয়ে নিজের হাতে শক্ত করে নেমে বেলকনির দিকে এগিয়ে গেল। ও বেলকনির রেলিংটা পাশে দোলনায় এসে বসলো। বাইরে তখনও হালকা বাতাস বইছে। চারিপাশে সন্ধ্যায় অন্ধকার ঠেকে গিয়েছে। ও নিজের কাঁপতে থাকা আঙুলগুলো গিটারের তারের ওপরে রাখলো। তারপর আস্তে আস্তে টুংটাং করে গিটারে একটা সুর তুলে নিচু স্বরে গাইতে লাগলো। নাকর আমার নিঠুর বড় মন, ও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। এইদিকে একটা পরিত্যক্ত আর বন্ধ গোডাউন। চারিদিকে দেওয়ালে বেয়ে স্বেচ্ছেতে একটা অন্ধকার জমে আছে। ঘরে এক কোণায় ছাদ থেকে একটা টিমটিমে হলুদ বাল্ব চলছে, যা চারিপাশে নিস্তব্ধতাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। গোডাউনের ঠিক মাঝখানে একটা লোহার চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে মাঝবয়সী একটা লোক। কয়েকজন বডিগার্ড মিলে ওকে পশুর মতো মারছে, যাকে বলে একদম রামধোলাই দিচ্ছে। লোকটা যন্ত্রণায় আর বাঁচার জন্য অনবরত ছটফট করতে থাকে। হুট করে একজন বডিগার্ড লোকটার চুল মুঠো করে ধরে মুখটার উপরে দিকে তোলে। আরেকজন ওর মুখটা শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, বল, কেন কালকে সন্ধ্যা 7টায় দিকে তুই ম্যামের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলি? ওনার বারান্দায় একটা পাথরও ছুঁড়েছিস তুই, কিন্তু কেন? কে পাঠিয়েছে তোকে? কার হয়ে কাজ করছিস? সত্যি করে বল। মুখের ওপর থেকে হাত সরাতেই লোকটা একদলা রক্ত মেঝেতে উপরে থুতু দিয়ে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, আমি কারো লোক না, আমি কিচ্ছু জানি না। বডিগার্ডদের একজন ওর দিকে এগিয়ে এসে কড়া গলায় বলল, ভাই, বাঁচতে চাইলে সত্যি কথা বল, এখনো সময় আছে। সত্যি বলে দিলে তোকে ছেড়ে দেব। কিন্তু লোকটা তবুও মুখ খুলল না। ওর এই নীরবতা দেখে বডিগার্ডদের মেজাজ আরও চড়ে গেল। ওরা লোকটাকে মারতে মারতে প্রায় অজ্ঞান করে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে বডিগার্ডের একজন একটু বিনম্র আর নিচু স্বরে বলল, বস, লোকটা কিছুতেই মুখ খুলছে না। ও কেন ম্যামের বাড়ির নিচে দাঁড়িয়েছিল? ও কার লোক কিছুই বলছে না। ফোনের ওপাশ থেকে তখন এক অদ্ভুত নীরবতা। 2 সেকেন্ড পর ওপাশ থেকে একটা গভীর বরফ শীতল আর ভয়ঙ্কর ভারী কণ্ঠস্বর ভেসে এলো, আমার সিংহটা অনেকদিন হলো তাজা মাংস খায় না। ফিডিং। বসের মুখ থেকে বের হওয়া এই একটা লাইনে আর হিম করা আদেশ শুনতে বডিগার্ডের শির দ্বারা বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ও 1 সেকেন্ডে সোজা হয়ে দাঁড়িয়ে সমীহ করে বলল, ওকে বস, আর আপনি কোনো চিন্তা করবেন না। ম্যামের উপরে আমাদের সবসময় কড়া নজর থাকে। ওপাশ থেকে সেই মানুষটা আবারও গম্ভীর গলায় বলল, গুড, আজকে বিকেলেও একজনের সাথে মিট করতে যাবে। আশা করছি এই বাকিটা তুমি জানো। বডিগার্ডের লোকটা একটু অবাক হয়ে কৌতূহল মাখা গলায় জিজ্ঞেস করলো, কার সাথে দেখা করতে যাবে বস? আর আপনি কেমনে জানলেন এটা? ফোনের ওপাশের মানুষটি তখন কোনো উত্তর দিল না। ও শুধু নিজের মনে গভীর এক চিলতে হালকা রহস্যের হাসি হেসে ওপাশ থেকে খট করে কলটা কেটে দিল। গোডাউনের পুরো ঘরটাই তখন এক থমথমে আর নিঝুম নীরবতা নেমে এসেছে।